আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে খুব চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে গত 16 জুলাই শেখ হাসিনার কারাবন্দী দিবস উদযাপন করছিল আওয়ামী লীগ, এবং সেই উদযাপনে আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছেন যে 12.5 লাখ নেতাকর্মী সাথে নিয়ে শেখ হাসিনার সারেন্ডার মাস্টার প্ল্যান। বাংলাদেশের আদালত ও জেলখানা কি প্রস্তুত? আমি আসলে গত 3-4 দিন ধরে এই বিষয়টা ভাবছি এবং ভেবে আমি নিজে এটি হজম করতে পারছি না, কিন্তু বাংলাদেশ এটাকে কিভাবে হজম করবে? সত্যি সত্যি যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা, কর্মীরা যদি এই ঘটনাটি ঘটান, তাহলে বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা, আদালতের এই ধারণ ক্ষমতা এটা ধারণ করতে পারবে কি না, পারবে না। এক কথায় যদি বলি, সেই ধারণ ক্ষমতা বাংলাদেশের আদালত এবং বিচার ব্যবস্থার নেই। কিভাবে নেই সেই বিশ্লেষণটাই নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছে। আমাদের সাথে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলতেই পারেন যে আবারও এক অভূতপূর্ব ও তুলকালাম কাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়, তিনি একা নন, তার সঙ্গে একযোগে নাকি আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগের 12.5 লাখ নেতা কর্মী। শেখ হাসিনার সরাসরি চ্যালেঞ্জ, বানাও আরো জেল, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিনে 12.5 লাখ মানুষের এই মেগা সারেন্ডার কি আদতে সম্ভব? বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা ও জেলখানাগুলো কি এই প্রকাণ্ড ধাক্কা সামলাতে প্রস্তুত? সরকারের অবস্থানই বা কি? আমি আগেই বলেছি যে বিষয়টির শুরু গত বৃহস্পতিবার 16 জুলাই। এই দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। ওই দিন রাতে দলের এক গুরুত্বপূর্ণ সভায় ভিডিও কনফারেন্সিং বা যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী তার এই বিশদ পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন। তিনি দলের প্রথম সারির নেতাদের স্পষ্ট নির্দেশ দেন, আজ থেকেই নেতাদের সেই মতো প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনার নির্দেশটি বেশ কৌশলগত। আগামী ডিসেম্বরে তিনি যেদিন দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, ঠিক সেই দিনে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, সকলকে নিজ নিজ এলাকার আদালতে গিয়ে একযোগে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে কেন এই 12.5 লাখের হিসেব? আওয়ামী লীগ সভানেত্রীর দাবি অনুযায়ী এই সংখ্যাটি কিন্তু বাতাসে ভাসিয়ে দেওয়া কোনো সংখ্যা নয়। তিনি সুনির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক এই সংখ্যাটি বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী জানান, তার সংগ্রহীত তথ্য অনুযায়ী এ পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হয়েছে, আর বাকি প্রায় 8.5 লাখ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে রেখেছে পুলিশ। শেখ হাসিনার আশঙ্কা বা দাবি, খুব শীঘ্রই এই অজ্ঞাত পরিচয় মামলাগুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে, যার যোগফল দাঁড়ায় প্রায় 12.5 লাখ। তিনি আরো অভিযোগ করেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বানচাল করতে শুধু গত মাসেই তারেক রহমান সরকার প্রায় 37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আর এই পুরো অবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব, দেখি জেলে কত জায়গা আছে। শেখ হাসিনার এই রাজনৈতিক পদক্ষেপ এবং প্রত্যাবর্তনের ঘোষণার পর কিন্তু বসে নেই বর্তমান বাংলাদেশ সরকারও। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে কোনো ধরনের আত্মসমর্পণের সুযোগই দেওয়া হবে না। সরকারের পরিষ্কার বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে সোজা গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যিই শেখ হাসিনা এবং তার 12.5 লাখ কর্মী আদালতের দ্বারস্থ হন,
তবে বাংলাদেশের আইনি ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে, চলুন দেশের বর্তমান আইনি ও কারাগারের বাস্তব চিত্রের তথ্যে চোখ বোলানো যাক। প্রথমে আসা যাক আদালতের সক্ষমতার জায়গায়। নীতিগতভাবে বা আইনগতভাবে আদালতের কোনো নির্দিষ্ট মানুষের সীমা বা পিপল ক্যাপাসিটি আসলে থাকে না। আদালতের বিচারিক ক্ষমতা মূলত পরিমাপ করা হয় বিচারকের সংখ্যা এবং তাদের বার্ষিক মামলা নিষ্পত্তির সক্ষমতার উপর ভিত্তি করে। এখন বাংলাদেশের বর্তমান আইনি পরিস্থিতির দিকে তাকালে যে চিত্রটি ভেসে ওঠে তা অত্যন্ত চিন্তা উদ্রেককারী। বর্তমানে বাংলাদেশের উচ্চ নিম্ন আদালত মিলিয়ে জমে থাকা মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 46,39,000-এরও বেশি। এই বিশাল মামলার পাহাড় সামলানোর জন্য দেশে বর্তমানে কার্যকর বিচারকের সংখ্যা মাত্র 2,000 জনের কাছাকাছি। বার্ষিক নিষ্পত্তির হারটা কেমন? বছরে মাত্র 2.5 থেকে 3 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। যেমন গত এক বছরে মোট মামলা নিষ্পত্তি হয়েছে 2,75,084টি। অর্থাৎ এমনিতেই দেশের বিচার ব্যবস্থা মামলা জটে নুয়ে পড়েছে। সেখানে যদি একদিনে অতিরিক্ত 12.5 লাখ মানুষ নতুন করে জামিন বা আত্মসমর্পণের আবেদন নিয়ে হাজির হন, তবে বিচার ব্যবস্থা যে সম্পূর্ণ অচল অবস্থার মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এবার আসি শেখ হাসিনার সেই কথার সূত্রে, বানাও আরো জেল। সত্যিই কি বাংলাদেশে 12.5 লাখ মানুষকে ধারণ করার মতো জেলখানা আছে? কারাগার ও বন্দি সংখ্যা সংক্রান্ত সর্বশেষ দাপ্তরিক তথ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক আশঙ্কাজনক গল্প বলছে। দাপ্তরিক ধারণ ক্ষমতাটা কেমন? বাংলাদেশের মোট 75টি কারাগারে সর্বোচ্চ বন্দি ধারণ ক্ষমতা মাত্র 45,136 জন। অথচ বর্তমানে সেই কারাগারগুলোতে ইতিমধ্যে অবস্থান করছেন প্রায় 77,040 জন কয়েদি বা বন্দি। সূত্র 17 জুন ডেইলি স্টারের রিপোর্ট। এর অর্থ দাঁড়ায় আমাদের জেলখানাগুলো বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 170% বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে, যা সক্ষমতার প্রায় 2.25 গুণ বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই 77,000 বন্দির মধ্যে প্রায় 73.1% অর্থাৎ প্রায় 57 থেকে 58 হাজার মানুষ শুধুই বিচারাধীন বা রিমান্ডে থাকা বন্দী, যাদের অপরাধ এখনো আদালতে প্রমাণিত হয়নি বা বিচার প্রক্রিয়া শেষ হয়নি। চিন্তা করে দেখুন, যেখানে 45,000 ধারণ ক্ষমতার জায়গায় 77,000 মানুষ রাখতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আরো লাখ লাখ বন্দী যুক্ত হলে কারাগারগুলোর অবস্থা ঠিক কি দাঁড়াবে? বৈশ্বিক মানদণ্ডে কারাগারের ধারণ ক্ষমতা কি বলছে? বৈশ্বিক মানদণ্ড বলছে ধারণ ক্ষমতার 100%-এর নিচে রাখা জাতিসংঘের মানবাধিকার মানদণ্ড। আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ সেই মানদণ্ডের কথা কিন্তু বলছে না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে না। অথচ বাংলাদেশে দেখুন, কারাগারে বন্দি করে রাখা হয়েছে প্রায় 170% ধারণ ক্ষমতা বা অতিরিক্ত বোঝা নিয়ে বাংলাদেশের কারাগার চালিত হচ্ছে। বাংলাদেশে মোট বন্দির 73.1% বিচারাধীন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি সেটি 73% জেলখানায় বন্দী হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় যে আগামী ডিসেম্বর বাংলাদেশকে এক অভূতপূর্ব রাজনৈতিক ও প্রশাসনিক নাটকের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আত্মসমর্পণের রাজনৈতিক চ্যালেঞ্জ, আর অন্যদিকে তারেক রহমান সরকারের শক্ত অবস্থান। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা এবং কারাগারের চরম বাস্তব চিত্র কি হতে পারে? বিদ্যমান বিচারক সংকট এবং উপচে পড়া কারাগারগুলোর পক্ষে একদিনে এই বিপুল সংখ্যক মানুষের আইনি প্রক্রিয়া সামাল দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়েই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন রয়ে গেছে। এখানে একটা কথা সুস্পষ্টভাবে বলা দরকার, এই যে সরকার যে দমন পীড়ন, কারাগার, জেল, আদালতের বারান্দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ঘোরানো,
সরকার ইতিমধ্যেই ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এর বাইরে যদি আরো বেশি বাড়াবাড়ি করতে যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বাংলাদেশের জেলখানা, আদালত আসলে অবশিষ্ট থাকবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। আপনি চিন্তা করুন যে কত গুণ বেশি নিয়ে সত্যি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা, আসলেই এটা এখন হয়তো কারো বিশ্বাস হবে না, সত্যি সত্যি তারা আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করা ছাড়া আওয়ামী লীগ নেতা কর্মীদের উপায় নেই, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আত্মসমর্পণ নেই, এমনি চুপচাপ আছেন। মব কিন্তু এখনো চারিদিকে চলছে, এখনো বুলডোজার দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই তাণ্ডবগুলো থেকে রক্ষা পেতে হলে আপনারা নির্দ্বিধায় আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করবেন আপনারা, কিন্তু আপনাদের ধরে রাখতে পারবেন না, অসম্ভব। জেলে ধারণ ক্ষমতা ৪৫,০০০, সেখানে আছে, পত্রিকার রিপোর্ট বলছে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, পত্রিকা বলছে ৭৭,০০০। আপনি চিন্তা করুন, এই হিসাবটা আপনিই করুন। কাজে যারা আত্মসমর্পণ করতে যাচ্ছেন, আওয়ামী লীগ প্রধান সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে স্বাগতম। আপনারা আত্মসমর্পণ করুন। দেশের এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এই শাসক বর্তমানের সরকার, আগের ইউনূস সরকার বাস্তবতা বোঝে না, যার কারণে দেশের এক বৃহত্তর জনগোষ্ঠীকে কণ্ঠ চেপে ধরে শাসন করতে চায়। সেই শাসন যে করা সম্ভব নয়, এদেরকে একটু বুঝিয়ে দিন আপনারা। আমরা দেশের সাধারণ জনগণও এটিকে সমর্থন জানাবো যে আপনারা আত্মসমর্পণ করুন। আপনাদের স্বাগত জানাই এই আত্মসমর্পণে। দর্শক, আপনারা জানেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের মধ্যে দুটি ধারা কাজ করছে। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে, তিনি কি নিজে আসবেন নাকি ভারত সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিবেন, শেখ হাসিনা ফিরে আসার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এ নিয়ে গত কয়েকদিনে সরকারের শীর্ষ একাধিক ব্যক্তি কয়েক ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ৩ দিনের মধ্যে ৩ ধরনের বক্তব্য দিয়েছেন। আবার ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দেশটি বলছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলমান আছে। আর শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে, সেটি হলো তিনি ভারতে আছেন অতিথি হয়ে, তার ইচ্ছে অনুযায়ী ভারতে থাকবেন। তবে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার প্রত্যর্পণ উদ্যোগ, সরকারের শীর্ষ মহলের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি ও রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক আলোচনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। ভারতের সাথে আলোচনা ছাড়া যে শেখ হাসিনার ফেরার বিষয়টি চূড়ান্ত হবে না, সেটার ইঙ্গিত মিলেছে সরকারের 2 শীর্ষ ব্যক্তির কথায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শুধু ভারতই নয়, এই আলোচনায় পশ্চিমা 2টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। এই আলোচনায় 2টি বিষয় শুরু হওয়া হলেই সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের ধরন আবারও পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 10 জুলাই প্রথমবারের মতো শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে ফেরার সময় উল্লেখ করেছিলেন। যদিও তিনি সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি, তবে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়ায় লড়বেন। তার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সরকারের শীর্ষ মহলের 5 জন ব্যক্তি প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন। সরকার অবস্থান কি তা জানিয়েছেন। এরা হলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদের গত কয়েকদিনের কথাগুলো পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এদের এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন। প্রথমে দেখা যাক আইসিটির চিফ প্রসিকিউটর কি বলেছেন।
তিনি গত 10 দিনের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম, গত 5 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তিনি সেদিন বলেছিলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবেলা করা। 8 জুলাই বিবিসি বাংলা প্রকাশিত খবরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে, অথবা তিনি নিজেও আসতে পারেন। বিবিসি বাংলা বলছে, চিফ প্রসিকিউটর তাদেরকে এটাও বলেছেন যে কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে আইনিভাবে অভিযোগ মোকাবেলা করতে পারেন। দর্শক, 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে 2 দফায় চিফ প্রসিকিউটর বলেছিলেন শেখ হাসিনা নিজ থেকে ফিরতে পারবেন, কিন্তু এর 3 দিনের মধ্যে চিফ প্রসিকিউটর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন উল্টো কথা। তিনি আগের অবস্থান থেকে সরে এসে 12 জুলাই বলেছেন, শেখ হাসিনার নিজ থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে ফিরতে হবে বন্দি বিনিময় বা ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায়। আর তিনি ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তার একদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ডিসেম্বর জানুয়ারি নয়, শেখ হাসিনাকে তারা কালকেই চান। এবার দেখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি বলেছিলেন। 9 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, ফেরা নিয়ে শেখ হাসিনা কি বলছেন তা প্রাসঙ্গিক নয়, বরং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা তার সরকার চালিয়ে যাচ্ছে। কিন্তু মাত্র 4 দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুর বদলাতে দেখা গেছে। 13 জুলাই তিনি বলেছেন, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই দিন দাবি করেছেন, যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। যেভাবে যার কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রথমে চিফ প্রসিকিউটর এবং পরে বিএনপি সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার যেখানে ইচ্ছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। অথচ তার একদিনের মধ্যে সরকার 2 মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন একেবারেই ভিন্ন কথা। 14 জুলাই বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। পরদিন মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একই ধরনের কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুর মিলিয়ে 14 জুলাই আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা মূলত দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। এবার দেখি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান কি বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন শেখ হাসিনা নিজে থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, সেখানে জাহিদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 14 জুলাই শেখ হাসিনা ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার আসার ব্যাপারে তারা যেহেতু চেষ্টা করছেন, সে কারণে উনি যদি আসেন ওয়েলকাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টাও করছেন বলে তিনি জানিয়েছেন। ডক্টর জাহিদের এই কথার অর্থ হলো, শেখ হাসিনা আসুক সেটা সরকার চায়, পাশাপাশি সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তিনি দাবি করেছেন, সরকার শুরু থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তিনি যদি দেশে আসেন সরকার তাকে স্বাগত জানাবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সরকারের লক্ষ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। জাহিদুর রহমান, শামা ওবায়েদ, এমনকি চিফ প্রসিকিউটরের প্রথম দিকের বক্তব্য থেকে পরিষ্কার, শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসতে পারেন এবং সরকার তাকে স্বাগত জানাবে। অথচ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলছেন একেবারে উল্টো কথা। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এই আলোচনা এখন যে পর্যায়ে আছে সেটির মূলত 2টো বিষয় আটকে আছে। একটি হলো তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন এবং ফেরার পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই 2টো ক্ষেত্রে আলোচনার সফলতা নির্ভর করছে ভারতের সাথে সমঝোতার উপর। সেটির কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা থেকে। জাহিদুর রহমান 14 জুলাইয়ের সংবাদ সম্মেলনে বেশিরভাগ মন্তব্যই করেছেন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। বিডি নিউজ 24-এ তার বক্তব্যের অনেকখানি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহিদুর রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে বলেছেন, উনি আসলে কিভাবে আসবেন প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে। তিনি জানেন না শেখ হাসিনা কিভাবে কি করবেন। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতকে ইঙ্গিত করে জাহিদুর রহমান বলেছেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানে। উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। ওটা প্রক্রিয়া, পদ্ধতিগত ব্যাপার আটকে থাকবে না। দর্শক খেয়াল করে দেখুন, শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা বা বোঝাপড়ার বিষয়টির দিকে পরিষ্কার ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসেন ফাইন, উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই নন, সরকার শীর্ষ মহলের আরো অনেকে বলেছেন বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ গত 13 জুলাই সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান আছে। ভারতের সঙ্গে তাদের যে চলমান কথাবার্তার ডায়লগ হয় তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়, এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। 12 জুলাই আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় শুধু ভারত নয়, দুটো শক্তিশালী পশ্চিমা দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। বাংলাদেশ সরকার একটি পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এরই মধ্যে বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত করা হয়েছে এবং তাকে জেলে যেতে হয়নি, এমন নজির থাকায় ব্যাক ফুটে আছে সরকারের পক্ষটি। সে কারণে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। 14 জুলাই ভারতের নয়াদিল্লিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাবের কথা জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বরং তিনি কথা বলেছেন প্রত্যর্পণ নিয়ে। তিনি বলেছেন, যে কোনো প্রত্যর্পণে আইনি বিষয়ে আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে 2024 সালের আগস্টের পর থেকে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে এ বিষয়ে ভারতের তরফে হ্যাঁ না কোনো জবাব আসেনি। সবশেষ গত এপ্রিলে নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে তা আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করা হবে। এবারও সবশেষ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সেই আইনি পন্থার কথাই শোনালেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগে জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত সরকার কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। এমন ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে বাংলাদেশ সরকারের জন্য জটিল হয়ে গেছে, কারণ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। সরকার একটি পক্ষ বলছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহাল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না।
এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে।